আজকে আমরা স্ববর্গীয় যৌগ যেটা ক্লাস 12-এর পড়ছিলাম তার তৃতীয় দিনের পরে চতুর্থ দিনের ক্লাসটা আজকে শুরু করব। দেখ, আগের দিন আমরা পড়েছিলাম কত অবধি? আমরা আগের দিন কোঅর্ডিনেশন সংখ্যা যাদের 4 তাদের সিস্টান্স অর্থাৎ জ্যামিতিক আইসোমারিজমগুলো আমরা পড়েছিলাম। আজকে আমরা শুরু করব জ্যামিতিক আইসোমারিজমগুলোই শুরু করব যাদের কোঅর্ডিনেশন নাম্বার 6, সেইগুলোকে নিয়ে আমরা স্টার্ট করব। কোঅর্ডিনেশন সংখ্যা যে সমস্ত জটিল আয়ন বা জটিল যৌগের 6, তাদের নিয়ে আজকে আমরা তাদের জ্যামিতিক আইসোমারিজমগুলো নিয়ে আলোচনা করব। তো শুরুতে আমাদের কোঅর্ডিনেশন সংখ্যা 6 হলে তাদের গঠন কীরূপ হয় সেটা আগে জানতে হবে। কোঅর্ডিনেশন সংখ্যা যদি 6 হয় তাহলে এদের গঠন সর্বদা অক্টাহেড্রাল হয়। কি হয়? অক্টাহেড্রাল। অক্টাহেড্রাল গঠন কীরকম হয় সেটা আমরা অলরেডি দেখিয়েছি। অক্টাহেড্রাল গঠন হয় একটা প্লেনের যেরকম স্কোয়ার প্ল্যানারে থাকতো, মাঝখানে মেটালটা থাকতো, 4 কোণে 4টে লিগান্ড থাকতো। আর অক্টাহেড্রালের ক্ষেত্রে মেটালটাকে ঘিরে ওপরে একটা থাকবে আর নিচে একটা থাকবে। আর একই প্লেনের এটা যেটা আছে এটা একই এরম প্লেনে 4 কোণে 4টে লিগান্ড থাকবে। এটা হচ্ছে একটা প্লেনে 4 কোণে 4টে লিগান্ড থাকবে আর মেটালটাকে ঘিরে ওপরে একটা লিগান্ড থাকবে আর নিচের দিকে একটা লিগান্ড থাকবে। তাদের গঠন অক্টাহেড্রাল হবে। তাহলে এই গঠনটাকে আমরা বলে থাকি অক্টাহেড্রাল। এই গঠনটাকে অক্টাহেড্রাল আমরা বলে থাকি। কিরম গঠন আশা করি বোঝা গেছে। আরেকবার দেখাচ্ছি স্কোয়ার প্ল্যানার কিরম হচ্ছিল। এই যদি একটা বইয়ের যদি এই যে কেন্দ্রে মেটালটা আছে, মেটালটা কেন্দ্রে আছে, 4 কোণে 4টে লিগান্ড আছে, 4টে কোণে 4টে লিগান্ড আছে। এরপরে ওপরে একটা লিগান্ড আছে মেটালটাকে ঘিরে আর নিচের দিকে একটা লিগান্ড আছে। তো একটা প্লেন এরকম আছে, এই প্লেনের মাঝখানে সেন্টারে আছে মেটাল, 4 কোণে 4টে লিগান্ড আছে। এটা হচ্ছে একটা প্লেন, এটাকে এইভাবে দেখানো হয়েছে কিন্তু এটা অরিজিনালি আছে এরকম, ওপরে একটা লিগান্ড আছে আর নিচে একটা লিগান্ড আছে। এই ধরনের গঠনকে আমরা বলে থাকি অক্টাহেড্রাল গঠন। যাদের কোঅর্ডিনেশন সংখ্যা 6 তাদের ক্ষেত্রে আমরা এই ধরনের গঠন পেয়ে থাকি। এইবার যে অক্টাহেড্রাল গঠনটা হচ্ছে সেই অক্টাহেড্রাল গঠনের কেন্দ্রে কে আছে? কেন্দ্রে আছে মেটাল। তাহলে মেটালটাকে ঘিরে মোট কতগুলো পজিশান আছে? মোট মেটালটাকে ঘিরে 6টা পজিশান আছে। 1 2 3 4 5 6, মোট 6খানা পজিশান আছে। ঠিক আছে, এক্ষেত্রে তোমাদের মনে রাখতে হবে এক্ষেত্রে সিস ট্রান্সটা গণ্ডগোল হয়ে যাওয়ার প্রবল চান্স আমি তোমাদের বলবো এক্ষেত্রে ট্রান্সগুলো তোমরা মনে রাখবে। সিসগুলো মনে রাখার প্রয়োজন নেই, ট্রান্সগুলো মনে রাখবে। এখানে 1-এর সঙ্গে 6টা ট্রান্স, 2-এর সঙ্গে 4টা ট্রান্স, 3-এর সঙ্গে 5টা ট্রান্স। বাকি যে কোনো পজিশান এর ক্ষেত্রে ধরো তোমাদের 1-এর সঙ্গে 2, 1-এর সঙ্গে 2টা কিন্তু সিস পজিশান, 1-এর সঙ্গে 2টা কিন্তু পাশাপাশি আছে। কেন পাশাপাশি আছে তোমরা একটু বোঝার চেষ্টা করো। মনে করো এটা একটা তল, এটা একটা স্কোয়ার প্ল্যানার, মাঝখানে আছে মেটালটা, 4 কোণে 4টে লিগান্ড আছে। এইবার এর সাপেক্ষে যদি আমরা ওপরে এরকম একটা লিগান্ড দিই, ওপরে যদি একটা লিগান্ড দিই, তোমরা ভালো করে খেয়াল করো এই যে পেনের মাথাটা রয়েছে, এই যে পেনের মাথাটা এর সাপেক্ষে তোমরা খেয়াল করে দেখো আমার হাত বরাবর যে তলটা আছে এই তলের 4টে পজিশানই এর সাপেক্ষে একই। মানে এর সাপেক্ষে এই পজিশান 4টে যে পজিশান আছে, মানে আমার হাতের 4টে যে পজিশান আছে এইটার সাপেক্ষে সবাই সেম। মানে ধরো এটা তো এরম আছে, আমি এটা অরিজিনালি কীরকম থাকে একটা প্লেনে এইরকম। তাহলে এই কালোটার সাপেক্ষে দেখো 2ও যত দূরে আছে, 5ও যত দূরে, 4ও যত দূরে, 3ও তত দূরে, একই। ঠিক আছে, তাহলে 1-এর সাপেক্ষে 2ও যা, 3ও তাই, 4ও তাই, 5ও তাই। কেন একই? কারণ এটা তো একটা তল, এই 2 3 4 5 এরা তো একটা তলে আছে। এই দিকে ধরো 2, আমার এই আঙুলটা যেটা দেখাচ্ছি এখানে ধরো 2, এই দিকটায় ধরো 3 4 5, এইটার সাপেক্ষে তোমরা এবার দেখো এই কালোটার সাপেক্ষে 2 3 4 5 সব তো একই, সব কটা পজিশন একই। তার মানে 1-এর
সাপেক্ষে খাতায় এই বোর্ডে দেখে মনে হতে পারে যে একের সাপেক্ষে 2টা 5টা পাশাপাশি, তা কিন্তু নয়। এক্ষেত্রে তোমরা ভাবো একটাকে তো আমি এইভাবে লিখেছি, তোমরা ভাবো অরিজিনালি যদি 3D ডায়াগ্রাম হয় তাহলে এই 2 3 4 আর 5 এরা যদি একটা তলে থাকে আর একটা যদি এরকম থাকে, অরিজিনালি তো এরকমই হয়, মানে একটা এদিকে আছে আর বোর্ডের পিছন দিকে মানে এর ঠিক বিপরীত দিকে 6টা আছে, সেইটা হচ্ছে অক্টাহেড্রাল। এটা ছিল কি স্কোয়ার প্ল্যানারের এই দিকে আছে 1, ঠিক এর পিছন দিকে আছে 6। তোমরা এবার দেখো এই কালো ঢাকাটা অর্থাৎ 1 এর সাপেক্ষে তোমরা দেখো 2ও যা, 3ও তাই, 4ও তাই, 5ও তাই, তাই না? কালো ঢাকার সাপেক্ষে কে 2 কে 4 কে 5 সবাই একই, তার মানে 1-এর সঙ্গে 2ও সিস। দেখো এই কালো ঢাকাটা যদি 1 হয় তাহলে এর সাপেক্ষে 2টাও সিস, এর সাপেক্ষে 3টাও সিস, এর সাপেক্ষে 5টাও সিস, এর সাপেক্ষে 4টাও সিস, মানে 1-এর সঙ্গে 2 সিস, 1-এর সঙ্গে 3 সিস, 1-এর সঙ্গে 4 সিস, ঠিক আছে? এই প্রত্যেক কটাই কি সিস। আবার 2-এর সঙ্গে 3 সিস পাশাপাশি, আবার 2-এর সঙ্গে 5, 4-এর সঙ্গে 5। ওই জন্য আমি তোমাদের বললাম যে এক্ষেত্রে সিস পজিশানগুলো মনে রাখার কোনো প্রয়োজন নেই, তোমরা এক্ষেত্রে ট্রান্স পজিশানগুলো মনে রাখবে। আর ট্রান্স পজিশানগুলো মনে রাখা খুবই সহজ। কি সহজ? উল্টো দিকে, একে অপরের পুরোপুরি উল্টো দিকে থাকলে সেগুলো হচ্ছে ট্রান্সপোজিশন। একে অপরের পুরোপুরি হুবহু উল্টো দিকে থাকলে, যেমন 1 আর 6, দেখো 1 আর 6 পুরোপুরি উল্টো দিকে, বললাম না? এটা যদি বোর্ডের এপারে থাকে একটা, 6টা আছে বোর্ডের ওপারে, তেমনি দেখো 2 আর 4 এরা পুরোপুরি ট্রান্সপোজিশন, পুরোপুরি উল্টো দিকে। আবার দেখো 3 আর 5, 2 আর 4, 3 আর 5 এরা দেখো পুরোপুরি উল্টো পজিশান। সুতরাং তোমরা যদি ট্রান্সপোজিশানগুলো মনে রাখতে পারো তাহলে সিসগুলো মনে রাখার কোনো রকম প্রয়োজনই নেই। এবার আমরা চলে যাব বিভিন্ন রকম, আগের দিন যেমন টাইপ ধরে ধরে করিয়েছিলাম সেরকম বিভিন্ন অক্টাহেড্রাল যৌগের বিভিন্ন রকম টাইপ নিয়ে এবার আমরা চলে যাব। কিরম টাইপ? একটু বইটা পড়লেই বুঝতে পারবে, যদি কোনো যৌগ এই টাইপের হয় তার কোনো আইসোমারিজম থাকবে না। কেন থাকবে না? আগের দিন ডিটেলসে আলোচনা করা হয়েছে। বা এই ধরনের যদি যৌগ থাকে, এম একটা লিগ্যান্ড 5টা আছে আর একটা লিগ্যান্ড একটা আছে, এরও কোনো সিস্টেন্স আইসোমারিজম থাকবে না। যদি ভ্যারাইটি একটা লিগ্যান্ড থাকে আলাদা, তাহলে সেক্ষেত্রে কিন্তু মানে একটা লিগ্যান্ড 5টার একটা লিগ্যান্ড যদি একটা থাকে, সেক্ষেত্রে কার সাপেক্ষে সিস হবে আর কার সাপেক্ষে ট্রান্স হবে। তো এই ধরনের কাদের ক্ষেত্রে সিস্টেন্স আইসোমারিজম হবে না সেগুলো বইতে আলোচনা করা আছে, একটুখানি দেখবে। তো যাদের ক্ষেত্রে হবে আমরা সেই ধরনের যৌগর ক্ষেত্রে একটু চলে যাই। মনে করো MA4B2, এর ক্ষেত্রে সিস্টেন্স আইসোমারিজম হবে MA4B2। কীরকম হবে? এই যে মেটালটা মাঝে রইল, মেটাল রইল মাঝে, আর ওপরে এই চারদিকে 4টে লিগ্যান্ড আর ওপরে আর নিচে। এইবার কিভাবে আঁকতে হবে যে টেকনিকটা বলছে একটু ফলো করবে। যে লিগ্যান্ডটা কম থাকবে, যে লিগ্যান্ডের সংখ্যাটা কম থাকবে, আগে সেইটাকে তোমরা ঠিক করে নেবে যে আমরা সিসে দেবো না ট্রান্সে দেবো। বেশিটা নয়, কমটা। এখানে কোন লিগ্যান্ডটা কম আছে? বি লিগ্যান্ডটা কম আছে। তাহলে তোমরা প্রথমে এই বি লিগ্যান্ডটাকে ট্রান্স পজিশানে দিয়ে দাও। ঠিক আছে? কারোর মনে হতে পারে স্যার আমি এখানে এখানে না দিয়ে আমি যদি বিটাকে এখানে আর এখানে দিতাম তাও রাইট হতো, তাও সেটা ট্রান্সই হতো। ঠিক আছে? তো আমি প্রথমে বিটাকে ট্রান্সে দিয়ে দিলাম আর 4টে একে লিখে দিলাম। এখানে কিন্তু যেটা বেশি আছে সেটাকে দিয়ে ট্রান্স বিচার করলে হবে না। তোমার মনে হতে পারে স্যার এখানে তো এ আর এ, এইটাও মনে হতে পারে স্যার এখানে তো এ আর এ সিস পজিশানে আছে, তাহলে এটাকে কেন সিস বলবো না? না, যখন দেখবে দুটো ধরনের লিগ্যান্ড আছে তখন সব সময় কমটাকে দিয়ে জাজমেন্টটা করতে হয়। তাহলে এটা ট্রান্স। আরও একটা ট্রান্স দেখাচ্ছি। ট্রান্স একটা আঁকলেই যথেষ্ট, কিন্তু আর আঁকতে হয় না। ধরো তুমি বি দুটোকে এইরকম দিলে, যেটা বলছিলাম, এটাও ট্রান্স, এটাও ট্রান্স, কিন্তু এটা তোমার আঁকার কোনো প্রয়োজন নেই। কেন প্রয়োজন নেই? কারণ এই দুটো কিন্তু সেম, একটা ট্রান্স আঁকলেই চলে যাবে। ঠিক আছে? দুটোই সেম, উল্টো উল্টো দিকে থাকলেই হবে ট্রান্স। আর একটা যদি সিস আঁকি তাহলে কি হবে?
দেখো এখানে সিসের বিচারটাও কিন্তু যে লিগানটা কম আছে তার সাপেক্ষে হবে। তাহলে যখন সিসটা আঁকবে তখন পাশাপাশি দুটো দিয়ে দেবে। সেক্ষেত্রে আমি বলবো ওপরে দেওয়ার দরকার নেই, তোমাদের বুঝতে সুবিধা হবে, এরকম পাশাপাশি দুটো বি দিয়ে দাও। পাশাপাশি বি দিয়ে দিলে তাহলে পাশাপাশি যদি বি হয়ে যায় তাহলে বাকিগুলো আমরা কি দিয়ে দেবো, এ দিয়ে দেবো। তাহলে এটা হয়ে গেল সিস। বিচারটা কিন্তু সবসময় কম সংখ্যক লিগানটাকে দিয়ে আমরা কিন্তু বিচার করব। কেন? কারণ এখানে অনেকেরই মনে হতে পারে কেন স্যার এটা তো ট্রান্স হয়ে গেল। না, এটা ট্রান্স নয়, এগুলোও তো আছে। সবসময় বিচারটা যে লিগানটার সংখ্যা কম সেই লিগান্ডের সংখ্যা দিয়ে আমরা কিন্তু বিচারটা করব। তাহলে এক্ষেত্রে বোঝা গেল সিস ট্রান্সটা আমরা কীভাবে আঁকলাম। তাহলে এবার একটা এই টাইপের একটা উদাহরণ দিই এবং সেই উদাহরণের সাহায্যে এবার আমরা দেখি যে সিস ট্রান্সটা কীরকম হচ্ছে। দেখো এইটা যদি দেয় নিশ্চয়ই এখন তোমরা বলতে পারবে আশা করি যে চার্জটা কত হবে। এখানে চার্জ একটা থাকবে, কত হবে দেখো, 4টে অ্যামোনিয়ার কত হয়ে গেল 0, 2টো সিএলের কত হয়েছে -2, আর আমরা কোবাল্টের সাধারণ জারণ সংখ্যা কত জানি +3। তাহলে +3 আর -2, তাহলে এর চার্জ কত হয়ে যাবে, এর চার্জ হবে প্লাস। এটাকে যদি আমাদের আঁকতে দেয় তাহলে আমরা সিস আর ট্রান্স আঁকবো। বোঝার সুবিধার্থে আমরা আগে ট্রান্সটা এঁকে নিই। তাই ট্রান্সটা যখন আঁকবো যে লিগানটা কম আছে আমি সেই লিগানটাকে আগে উল্টো দিকে দিয়ে দিলাম, যে লিগানটা কম আছে, আর যে লিগানটা বেশি আছে সেটাকে বাকি পজিশানগুলো দিয়ে দিলাম। এটা হয়ে গেল আমাদের ট্রান্স। NH3গুলোকে তীর দিয়ে লিখব, ঠিক আছে, এটা হয়ে গেল আমাদের ট্রান্স। আর একটা হবে কি সিস হবে। সিসটা যখন করব এই দুটোকে পাশাপাশি দিয়ে দিই আর বাকি 4টেতে NH3 দিয়ে দেবো, NH3গুলোকে তীর দিয়ে লিখব, ঠিক আছে। আচ্ছা এরকম যখন কোনো চার্জ দেওয়া দেবে তোমরা একটা কাজ করবে, এটাকে আঁকার পর এরকম থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে চার্জটা দিয়ে দেবে। এটাকে আঁকার পর থার্ড ব্র্যাকেট দিয়ে বাইরে চার্জটা দিয়ে দেবে। তাহলে সিস ট্রান্স বোঝা গেল। সবসময় শুরুতেই ট্রান্সটা এঁকে নিলে তোমাদের বুঝতে সুবিধা হবে। উল্টো দিকে, পুরো উল্টো দিকে দিয়ে দেবো ট্রান্স আর পাশাপাশি দিয়ে দেবো, তাহলে হয়ে যাবে সিস। এটা কী টাইপের ক্ষেত্রে হলো MA4B2। MA4B2-র ক্ষেত্রে এই ধরনের আইসোমারিজম দেখা গেল। এরপরে আমরা চলে যাব MA3B3-র ক্ষেত্রে। MA3B3-র ক্ষেত্রে টাইপটা হচ্ছে টাইপ 2। কী করব, MA3B3। এর ক্ষেত্রে আমাদের নতুন ধরনের আইসোমারিজম একটু শো করবে, একটু মুখস্থ রাখার চেষ্টা করবে, খুব একটা অসুবিধার কিছু নেই। এক্ষেত্রে আমরা কি করব, সিস ট্রান্স করব না, এক্ষেত্রে আমরা এগুলোকে একই দিকে দিয়ে দিলাম, বিগুলোকে একই পাশে দিয়ে দিলাম, ঠিক আছে। এই একটা করব। এই ধরনের আইসোমারিজমকে আমাদের বলে ফেসিয়াল। এটা সিস ট্রান্স নয়, এটাকে আমরা বলি ফেসিয়াল, ঠিক আছে। কি ফেসিয়াল তোমরা এইভাবে মনে রাখতে পারো। দেখো এ লিগানগুলো আর বি লিগানগুলো দেখে মনে হচ্ছে পুরো ফেস টু ফেস অবস্থান করছে, তাই না? দেখে মনে হচ্ছে এরা ফেস টু ফেস অবস্থান করছে। 3টে এদিকে 3টে বি। মনে রাখার সুবিধার জন্য এইভাবে মনে রাখবে এরা দুজন যেন ফেস টু ফেস অবস্থান করছে। যদিও আমরা জানি যে এটা এই রকম আছে আর বিটা উল্টো দিকে আছে, তবুও তোমাদের 2Dতে এটা মনে রাখার সুবিধা। ফেসিয়াল নামটার সঙ্গে মিল আছে, এই 3টে একদিকে, এই 3টে একদিকে, ঠিক ফেস টু ফেস যেন অবস্থান করছে। এটা হচ্ছে ফেসিয়াল। আর এক ধরনের আইসোমারিজম হতে পারে, সেটা কি করব, সেটা আমরা করব যে কোনো একটাকে আমরা একটু চেঞ্জ করে দেবো। তোমাদের ইচ্ছা মতো করতে পারো, যে কোনো একটাকে একটু চেঞ্জ করে দেবো আমরা। তো এক্ষেত্রে আমরা এ রাখলাম, এ রাখলাম, এখানে আর একটা একে এখানে নিয়ে চলে এলাম আর এই 3টেকে বি করে দিলাম। এছাড়াও তুমি অন্য কোনো কম্পোজিশনও করতে পারো, জাস্ট ওদের ওই ফেসিয়াল ফর্মটাকে ভেঙে দিলাম। যে ফেস টু ফেস ফর্মটা ছিল আমি একটা একে তুলে নিয়ে এসে উল্টো দিকে দিয়ে দিলাম। এই আইসোমারগুলোকে আমরা বলছি মেরিডিওনাল। আর এগুলোকে বলছি আমরা ফেসিয়াল, ঠিক আছে। তো যখন দেখবে এই টাইপের যৌগ থাকবে তখন আর সিস ট্রান্সের কথা না ভেবে এইরকম দু ধরনের আইসোমারিজম হয়। এটার উদাহরণটা বই থেকে একটা উদাহরণ তুলে নেবে। আচ্ছা এবার আমরা যাব এই টাইপের যৌগে। এবার বাইডেন্টেটে চলে এলাম। MAA2B2।
MAA2B2, এক্ষেত্রে বিটা ছোটো হাতের করে দিলাম। এ মানে কি তোমরা আগের দিন বুঝে গেছো যে সেম টাইপ অফ লিগ্যান্ড থাকে, সেম টাইপে একই ধরনের লিগ্যান্ড থাকবে। আমি একটা এক্সাম্পল দিয়ে লিখি, এর এক্সাম্পল যদি নিই তাহলে CO ইথিলিন ডাইয়ামিন হোল টু Cl2, বাইরে দেখো চার্জ 1 থাকছে, কারণ ইথিলিন ডাইয়ামিনের কোনো চার্জ নেই, এক্ষেত্রে এর দুটো চার্জ হচ্ছে -2 আর এর চার্জ হচ্ছে +3, তাহলে ওভারঅল চার্জ হচ্ছে +1। তাহলে এটাকে যদি আমরা আঁকি তাহলে কীভাবে আঁকবো একটু দেখে নাও। এটা সিস ট্রান্স হবে, ঠিক আছে। আঁকার নিয়ম আমি সোজাটা আগে অনেক সময় বইতে বেশিরভাগ সময়ই সিসটা আঁকে, তো সেটার কোনো ব্যাপার নয়, আমি আগে ট্রান্সটা করে নিই। আমার সুবিধার্থে কীভাবে ট্রান্সটা আঁকছি দেখো, দুটো Cl আছে, তো আমি দুটো Clকে দু প্রান্তে দিয়ে দিলাম। আর ইএনটাকে আমরা এইভাবে লিখতে পারি, তোমরা জানো আমি শিখিয়েছি, তীর দিয়ে লিখবে, যেহেতু কী থাকে নাইট্রোজেন দিয়ে বন্ডটা করে, বাইরে অবশ্যই প্লাসটা দিতে ভুলবো না। তাহলে এটা হচ্ছে ট্রান্স, এটা হচ্ছে ট্রান্স। ইএনটাকে শর্টে এইভাবে লেখা যায়, বা তোমরা যদি বড় করে লিখতে চাও আমি বড় করে লিখেও দেখিয়ে দিচ্ছি। ইএন মানে হচ্ছে NH2 CH2 CH2 NH2, এটা হচ্ছে NH2 CH2 CH2 NH2, ঠিক আছে। ইথিলিন ডাইয়ামিনকে শর্টেও লেখা যায়, এইভাবেও লেখা যায়, এটা হচ্ছে ইথিলিন ডাইয়ামিন CH2 NH2 CH2 NH2। তাহলে এটা হলো ট্রান্স। আর সিসটা কেমন আঁকবো, সিসটাও সবসময় যেটা সোজা সেইটা দিয়ে আঁকবে, তাহলে সুবিধা হবে। তাহলে আমরা কি করলাম, তাহলে সিসের ক্ষেত্রে আমরা সিএলগুলোকে আগে দিয়ে দিই পাশাপাশি, ঠিক আছে। এইবার এখানে এইটা শেখার একটু ব্যাপার আছে, অক্টাহেড্রালের ক্ষেত্রে কীরকম হবে, সিএলটা দিয়ে দিলাম, তো সিএলটা দেওয়ার পর ইথিলিন ডাইয়ামিনটা কিন্তু এখান দিয়ে স্টার্ট হচ্ছে, এই একটা হলো। আরেকটা কিন্তু খুব কেয়ারফুল, ইএনটা একটা এখান আর এখান দিয়ে হলো, আরেকটা কিন্তু এখান দিয়ে স্টার্ট হবে না, আরেকটা কিন্তু এইখান দিয়ে স্টার্ট হবে, ঠিক আছে। মানে একই হাত থেকে যেন দুটো এরকম না বেরোয়, এটা কিন্তু যেন না বেরোয়, একটু কেয়ারফুল থাকতে হবে, একই হাত থেকে যেন দুটো না বেরোয়, ঠিক আছে। আমি আরেকটা সিস আঁকছি, হ্যাঁ ওই একটা সিস তো আঁকা আছে, বাইরে প্লাসটা দিতে হবে, আরেকটা সিস আঁকি, যার যেটা ইচ্ছা সেইটাই তোমরা আঁকতে পারো। কারোর যদি মনে হয় আমি সিএলগুলোকে এইভাবে দেবো পাশাপাশি, তাও দিতে পারো। সেক্ষেত্রে ইথিলিন ডাইয়ামিনটা ইএন এখান থেকে একটা হবে, এখান থেকে একটা হবে, ঠিক আছে। বাইরে যেমন প্লাস, দুটোই সিস, দুটো আঁকার প্রয়োজন নেই, দুটো আঁকার কোনো প্রয়োজন নেই, একটা আঁকলেই হবে। তোমাদের যেটা সোজা লাগবে তোমরা সেই রকমভাবে আঁকবে, ঠিক আছে। তাহলে এই টাইপটাও আমাদের হয়ে গেল। এরপরে আমরা দেখব নেক্সট টাইপের কী আছে। আচ্ছা, এরপরে আমরা নেক্সট টাইপ দেখব MAA-B2C2, MAA-B2C2 এই টাইপের যৌগ দেখব, MAA-B2C2। আমরা একটা উদাহরণ নিয়ে নিই, CrNH3Cl2En। এখানে কিন্তু যেটা বাইডেন্টেড লিগ্যান্ড সেটা কিন্তু একটা আছে, ঠিক আছে। আচ্ছা, এখানে এরও চার্জ নেই, এরও চার্জ নেই, এখানে 2 আছে, মানে -2, আর এর হচ্ছে +3 আর এর হচ্ছে -2, মানে মাথায় কি গেল, মাথায় গেল শুধু প্লাস। তো এর আইসোমারিজমগুলো আমরা আঁকবো। এখানে কিন্তু সিস দুটো হবে, আর এখানে কিন্তু ট্রান্সও দুটো হবে। আগে সিসটা আঁকি আমরা, এর সিস কি কি হতে পারে দেখি, ঠিক আছে। এর হয়ে গেল 6টা হাত, 6টা হাতের মধ্যে এখানে কিন্তু আমরা সিএলগুলোকে পাশাপাশি দেবো, NH3গুলোকে পাশাপাশি দেবো। এখানে আমরা উল্টো দিকে দেবো না, উল্টো দিকে দিলে আবার সিস ট্রান্সটা গন্ডগোল হয়ে যাবে, ঠিক আছে। প্রথমে আমরা সিএলগুলোকে পাশাপাশি দিলাম,
আর NH3 NH3গুলোকে লেখার সময় পরপর লিখলাম, এদিকে ইএনটা দিলাম। এটা একটা সিস হলো, এটা একটা সিস হলো। এবার খেয়াল করে তোমরা দেখো, এই Cl এর সাপেক্ষে এই পজিশানটাও যা, এই পজিশানটাও তাই। ঠিক আছে, এইবার আমরা কি করব, আর একটার ক্ষেত্রে কি করব, সেম জিনিস রাখবো। এদিকে ইএনটা দিলাম, এদিকে Cl দিলাম, হ্যাঁ, আর এদিকে NH3 যেমন ছিল দিলাম। এই দুটোকে ফিক্সড রাখলাম, এই দুটোর পজিশানটা পাল্টে দিলাম, NH3 Cl। এই দুটো কিন্তু পজিশানটা পাল্টে দিলে নতুন একটা যৌগ হয়ে যাবে, নতুন একটা যৌগ হয়ে গেল। কেন? কারণ এইখানে যদি মনে করো এই Clটা যদি এখানে থাকে, মনে করো এর এদিকে Cl ছিল, এদিকে NH3 ছিল, এখনকার যৌগটায় এদিকে NH3 হয়ে গেল, এদিকে Clটা চলে এলো, চেঞ্জ হয়ে গেল, তাহলে একটা নতুন যৌগের সৃষ্টি হলো। তো নতুন যৌগের সৃষ্টি হলো বলে এখানে আমরা এটাকেও সিস বলতে পারবো। কেন সিস বলতে পারবো? এই Cl এর সাপেক্ষে এই পজিশানটাও সিস পজিশান, এই পজিশানটাও সিস, এইটাও সিস, এইটাও সিস। তাহলে এখানে এই Cl এর সাপেক্ষে এখানে যেহেতু Cl ছিল, এটা সিস হচ্ছিল, আবার এর সাপেক্ষেও দেখো এখানে Cl আছে, এটাও সিস হলো। ঠিক আছে, এবার আমরা সিসটা বোঝা গেল। ট্রান্সটা খুব সোজা, ট্রান্সটা এখানে আমাদের খুবই সোজা। আচ্ছা, ট্রান্সটা যদি আমরা আঁকি তাহলে কিরম আঁকবো, Cr, আমি ইএনটাকে এখানেই দিয়ে দিলাম। ঠিক আছে, ট্রান্সটা যখন আঁকবো Cl দুটোকে আগে উল্টো দিকে দিয়ে দাও, Cl দুটোকে আগে উল্টো দিকে দিয়ে দাও। তাহলে এখানে NH3 বসাও, এখানে NH3 বসাও। দেখো Cl দুটো উল্টো দিকে আছে, তাহলে ট্রান্স হলো। এই দুটোকে দিয়ে সিস বিচার করলে হবে না, তাহলে ট্রান্স হলো। এটা Cl এর সাপেক্ষে ট্রান্স হলো। তাহলে আরেকবার যেটা আঁকবো সেটাতে তোমরা NH3 দুটোকে উল্টো দিকে দিয়ে দাও, NH3 দুটোকে উল্টো দিকে দিয়ে দাও। এখানে যেমন ইএন ছিল ছিল, এখানে Cl আর Cl। NH3তে সবসময় তীর দেবো কিন্তু না। তাহলে এখানে দেখো NH3 সাপেক্ষে ট্রান্স হলো, আর আগেরটায় দেখো Cl এর সাপেক্ষে ট্রান্স হয়েছে। তাহলে এক্ষেত্রে দুটো সিস পেলাম, আর আমরা দুটো ট্রান্স জাতীয় যৌগ পেলাম, আর দুটো সিস জাতীয় যৌগ পেলাম। ঠিক আছে, তাহলে এই গেল আমাদের অক্টাহেড্রাল যৌগের বিভিন্ন টাইপের যৌগের আমাদের জ্যামিতিক আইসোমারিজম, সমবায়বতাগুলো। এখানে আজকে আমরা নতুন পেলাম ফেসিয়াল আর মেরিডিওনাল, এই দুটো আজকে নতুন পেলাম। আচ্ছা, এবার আমরা চলে যাব আজকে নেক্সট টপিক, আমাদের আইসোমারিজমের লাস্ট টপিক, আলোকীয় সমবায়বতা। এগুলো কিন্তু এইচএসের জন্য খুব ইম্পর্টেন্ট, সিস ট্রান্স এবং আলোকীয়, মানে আইসোমারিজমটা এইচএসের জন্য কিন্তু খুব ইম্পর্টেন্ট। এবার আমরা চলে যাব আলোকীয় সমবায়বতা। আলোকীয়, প্রথমে কোঅর্ডিনেশন সংখ্যা কার ক্ষেত্রে আলোচনা করব, কোঅর্ডিনেশন নাম্বার 4। 4-এর ক্ষেত্রে বলে রাখি দু ধরনের যৌগ হচ্ছিল আমাদের, টেট্রাহেড্রাল আর স্কোয়ার প্ল্যানার। ঠিক আছে, স্কোয়ার প্ল্যানারে আমরা জ্যামিতিক আইসোমারিজম অনেক পেলেও এখানে কিন্তু আলোকীয় আইসোমারিজম থাকবে না, যেটা তোমরা ক্লাস 11-এ হয়তো পড়ে থাকবে, যে যেখানে প্রতিসাম্য তল থাকে সেখানে আলোকীয় আইসোমারিজম পাওয়া যায় না। এদের ক্ষেত্রে দেখবে বেশিরভাগ ক্ষেত্রেই প্রতিসাম্য তল বর্তমান। সিস ট্রান্স বা যে সমস্ত যৌগগুলো আসছিল এদের ক্ষেত্রে প্রতিসাম্য তল বর্তমান। দেখো এটাকে দিয়ে একটা প্রতিসাম্য তল পাচ্ছি, এদিক থেকেও একটা প্রতিসাম্য তল পাচ্ছি। তো যাই হোক, স্কোয়ার প্ল্যানারের ক্ষেত্রে আমাদের আইসোমারিজম আলোকীয় থাকবে না। আর টেট্রাহেড্রালের ক্ষেত্রে থাকে, কিন্তু সেটা এখানে আলোচ্য বিষয় নয়, সেটা হচ্ছে অর্গ্যানিক কেমিস্ট্রিতে আলোচ্য বিষয়। তোমরা খেয়াল করে দেখবে টেট্রাহেড্রাল নিয়ে আমরা সিস ট্রান্স আইসোমারিজমেও আলোচনা করিনি। তো আমাদের এখানে মেনলি আলোকীয় যে সমবায়বতা, সেটা মেনলি আমরা চলে যাব কোঅর্ডিনেশন নাম্বার 6 যাদের ক্ষেত্রে, সেই ধরনের যৌগগুলোতে আমরা চলে যাব। কোঅর্ডিনেশন সংখ্যা যাদের ক্ষেত্রে 6। ধরো আমি একটা এই যৌগটার, এই আয়নটার, এই জটিল আয়নটার আমি তোমায় জিজ্ঞেস করলাম কতগুলো আইসোমার হবে। এই জটিল যে আয়নটা দিয়েছি এর কতগুলো আইসোমার হবে বলেছি, আলোকীয় কি আলোকীয় নয় কিছু বলিনি, এর কতগুলো আইসোমার হবে। ঠিক আছে, আগে উদাহরণটা দিয়ে বলছি আলোকীয় আইসোমার কোনগুলো। আগে ট্রান্সটা আঁকলাম, এখানে ইএন,
এখানেও ইএন দিয়ে দিলাম, ইএন মানে নাইট্রোজেন দিয়ে বন্ড হচ্ছে বলে তীর দিলাম। ঠিক আছে, এই আইসোমারটা হচ্ছে আমাদের নিয়ম অনুযায়ী এটা হচ্ছে ট্রান্স হলো। আচ্ছা, এবার আমি সিস আইসোমারটাকে ডান দিকে আঁকবো না, তলায় আঁকবো। কেন তলায় আঁকছি একটু পরে বুঝতে পারবো। ঠিক আছে, 6টা দিয়ে দিলাম বন্ড। এক্ষেত্রে সিএল দুটোকে পাশাপাশি দেবো, আর ইথিলিন ডাইঅ্যামিনগুলোকে একটু আগে করিয়েছি এইভাবে দিলাম। এখানে ইথিলিন ডাইঅ্যামিনগুলোকে তীর দিয়ে দিলাম। ইথিলিন ডাইঅ্যামিনগুলো শর্টে লেখা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছো। এই যে কোনো একটা যদি এইতে ইএনটাকে এইভাবে লিখি, এটার অর্থ হচ্ছে কিন্তু এইরকম, NH2 CH2 CH2 NH2, এইটা মানে কিন্তু এইটা, মানে বাঁ দিকে যেটা লিখেছি ডান দিকেও সেইটাই লিখেছি। ইএনটাকে এই বড়টাকে বারবার না লিখে এটাকে শর্টে এইভাবে লেখা যায়, যেটা আগের ক্লাসে আমরা ডিসকাস করেছি। তাহলে এইটা হয়ে গেল সিস আর এইটা হয়ে গেল ট্রান্স। ঠিক আছে, এবার আমরা কি করব, এই দুটো আইসোমারেরই আমরা মিরর ইমেজ আঁকবো। মিরর ইমেজ মানে আয়নার প্রতিচ্ছবি আঁকবো, আমরা মিরর ইমেজ নেব। ঠিক আছে, মিরর ইমেজ যদি আমরা নিই তাহলে এটার ক্ষেত্রে কি হচ্ছে দেখো, সিও এটার মিরর ইমেজ ওইটা আসছে, সেমই তো আসবে। এখানেও দেখো ওপরে সিএল আর নিচে সিএল ছিল, এটাকে যদি আয়নায় দেখি তাহলে ওপরে সিএল আর নিচে সিএলই এলো, আর এই ইএনটা এদিকে চলে এলো, এই ইএনটা ওদিকে চলে গেল, তাহলে দেখতে কিন্তু সেমই হয়েছে। যদি মিরর একটা আয়না রাখি তাহলে দেখো এইটার এইটাকে দেখতে কিন্তু সেম হয়েছে, কিন্তু এটার ক্ষেত্রে দেখো দেখতে কিন্তু ডিফারেন্ট হবে। এইটার ক্ষেত্রে আমরা যদি মিরর ইমেজ নিই তাহলে দেখতে কিন্তু একটু ডিফারেন্ট হবে। সিএল দুটো দেখো এদিকে চলে এলো, সিএল দুটো এদিকে চলে এসছে, ইএন দুটোরও পজিশান দেখো পাল্টে গেছে, ইএন দুটোরও পজিশান দেখো পাল্টে গেছে কিন্তু। হ্যাঁ, তাহলে এই দুটো সেম কিন্তু হলো না। এবার আমরা এটা কেমিস্ট্রির ভাষায় কি বলবো, কেমিস্ট্রির ভাষায় আমরা বলবো যে দেখো এইটার মিরর ইমেজ হচ্ছে এইটা, দেখো এইটাকে আমরা যদি তুলে এনে এর ওপর বসাই দেখো একই দেখতে। আমি যদি মনে করি যে এই কালো কালিতে যেটা এঁকেছি এটাকে এনে নীল কালিটার ওপর বসাবো, তাহলে কিন্তু আমি আলাদা করতে পারবো না। ঠিক আছে, তার মানে এটাকে বলা হচ্ছে এরা সুপার ইম্পসিবল। দেখো এরা একে অপরের ঘাড়ে চেপে যেতে পারে, একই দেখতে, কিন্তু তুমি দেখো এইটাকে কালো কালিটাকে তুমি যদি এর ওপর এনে চাপাও দেখো অন্য আসছে, মিলছে না। এখানে যেমন মিলে যাচ্ছে, কালো কালিটাকে যদি আমরা নিয়ে আসি ইএনটা ইএনের দিকে, এখানেও ডান দিকে ইএন, এখানেও ডান দিকে ইএন, এখানে বাঁ দিকে ইএন, এখানে ওপরে সিএল নিচে সিএল, তাহলে এইটা হচ্ছে সুপার ইম্পোজ করা যাচ্ছে। কিন্তু এক্ষেত্রে যদি কালো কালিরটাকে আমরা এখানে এনে বসাই তাহলে দেখব এই আইসোমার এই দুটো পরস্পর নন সুপার ইম্পোজেবল, মানে সুপার ইম্পোজ করা যাচ্ছে না, মানে এটাকে তুলে এনে এখানে বসালে মিলছে না, দুটো নতুন জিনিস হয়ে যাচ্ছে। তাহলে যে সমস্ত যৌগে আমরা এই ধরনের মিরর ইমেজ পাবো, এই মিরর ইমেজ দুটোকে আমি যদি এটার নাম 2 দিই আর এই যৌগটার নাম যদি 3 দিই আর এইটাকে যদি 1 দিই, এখানে এটাও 1 হলে এটাও 1, দুটো তো সেম, তাহলে এটাকে নাম দিলাম ট্রান্সটার নাম দিলাম 1, সিসটার নাম দিলাম 2, আর সিসের যে মিরর ইমেজ সেটার নাম দিলাম আমরা 3। তাহলে এখানে আমরা বলবো যে 2 and 3 এরা হচ্ছে পরস্পরের কি, এরা হচ্ছে পরস্পরের আলোকীয় সমাবয়ব, বা যেগুলো সুপার ইম্পোজ করা যায় না তাদেরকে আমরা বলে থাকি এনানসিওমার। এরা হচ্ছে আলোক সক্রিয় আইসোমার, এই দুটো হচ্ছে আলোক সক্রিয়, 2 আর 3 হচ্ছে আলোকীয় আইসোমার বা একে অপরের এনানসিওমার। এরা হচ্ছে পরস্পরের এনানসিওমার। যারা আলোকীয় আইসোমার হয় তাহলে আলোকীয় আইসোমার কারা হবে, আলোকীয় আইসোমার হবে যে আইসোমারটার মানে মিরর ইমেজ, যে আইসোমারটার মিরর ইমেজ পরস্পর হুবহু একই হবে না, কেমিস্ট্রির ভাষায় সুপার ইম্পোজেবল হবে না, মানে এইটাকে তুলে এনে আমরা এর উপর বসাতে পারবো না, তারা হবে একে অপরের আলোকীয়
সমাবয়ব বা আলোকীয় আইসোমার। তাহলে এখানে 2 আর 3 হচ্ছে পরস্পরের আলোকীয় আইসোমার। এই নন সুপার ইম্পসিবল এই ধরনের আলোকীয় আইসোমারগুলোকে আমরা বলে থাকি এনানসিওমার, যেটা তোমরা অর্গ্যানিক কেমিস্ট্রিতে ক্লাস 11-এ পড়েছো। তাহলে এখানে 2 আর 3 হচ্ছে এনানসিওমার বা আলোকীয় আইসোমার, আর এখানে 1-এর সঙ্গে 2 বা 1-এর সঙ্গে 3 এরা হচ্ছে সিস ট্রান্স আইসোমার। দেখো না, 1 সিস 1 ট্রান্স আর 2 হচ্ছে কি সিস। তাহলে 1 আর 2 এখানে হচ্ছে জ্যামিতিক আইসোমার, এটাও সিস এটাও সিস, তুমি যে কোনো একটা আঁকতে পারো, দুটোই সেম। তাহলে 1 আর 2 হচ্ছে জ্যামিতিক আইসোমার, বা 1 আর 3 হচ্ছে জ্যামিতিক আইসোমার, মানে এটা ট্রান্স, এটাও সিস এটাও সিস। তাহলে 1-এর সঙ্গে 2 এরা হচ্ছে কি হচ্ছে, এরা হচ্ছে 1 আর 2 হচ্ছে জ্যামিতিক আইসোমার, বা 1 আর 3 হচ্ছে জ্যামিতিক আইসোমার, আর 2 আর 3 হচ্ছে পরস্পরের এনানসিওমার, বা 2 আর 3 হচ্ছে আলোকীয় আইসোমার। এরপরে আরেক ধরনের যদি আমরা উদাহরণে যাই, MAA-B2C2, MAA-B2C2, AA-B2C2 এই টাইপের যদি যৌগের আমরা আলোকীয় আইসোমারিজম দেখি, আমি একটা উদাহরণে চলে যাই। COCl2 EnNH3 EnNH3 এখানে চার্জ হবে প্লাস। তাহলে এইখানে কি ধরনের আইসোমারিজম আসবে আমরা সেইটাকে আগে দেখি। এখানে আমরা প্রথমে সিসটা আঁকবো। তাহলে এক ধরনের সিস আমরা আঁকি প্রথমে, আমরা আগে এক ধরনের সিস আইসোমার আগে আঁকি। এদিকটা EN দিয়ে দিলাম, Cl দিলাম, সরি এখানে হচ্ছে NH3 তাহলে এখানে আমরা প্রথমে একটা সিস আইসোমার আঁকলাম। এবার সিস এই আইসোমারটা আমরা মিরর ইমেজ নিচ্ছি। তাহলে মিরর ইমেজ আমরা যদি নিই তাহলে কি দেখব, কোবাল্ট Clটা এদিকে চলে এসছে, যে Clটা মাথায় ছিল এদিকে একটা Cl চলে এসছে, ENটা এদিকে চলে গেছে, NH3। তাহলে তোমরা দেখো এক্ষেত্রে কিন্তু নন সুপার ইম্পসিবল আমরা দুটো যৌগ পেলাম। কিরম নন সুপার ইম্পসিবল, আবারও বলছি, এইটাকে হুবহু তুলে নিয়ে এসে আমরা কি এর উপর বসাতে পারছি? মানে এটাকে যদি তুলে নিয়ে এসে এটার উপর বসালে যদি এটার উপর হুবহু সেম জিনিস আসে, ডান দিক আর বাঁ দিকটা যদি একই রকম জিনিস আসে, তাহলে তাদেরকে আমরা বলছি সুপার ইম্পসিবল। যেমন ধরো এর মিরর ইমেজ কি এ, তাহলে এইটাকে তুলে এনে আমি কিন্তু এর উপর বসাতে পারছি। ধরো এবার বি এর মিরর ইমেজ কি আসছে বি, তাহলে এইটা কি এর উপর বসাতে পারবো? তাহলে এইটাকে এর উপর এনে বসাতে পারবো না, তাহলে এটা হচ্ছে নন সুপার ইম্পসিবল। আর এর মিরর ইমেজও এর মতোই দেখতে, ওটাকে আমি এর উপর বসাতে পারছি, এটা হচ্ছে সুপার ইম্পসিবল। তাহলে এখানে আমি এটাকে এনে এর উপর বসাতে পারছি না, তাহলে এটা হচ্ছে নন সুপার ইম্পসিবল। নন সুপার ইম্পসিবল হলে এই দুটো যৌগকে আমরা বলবো পরস্পরের আলোকীয় আইসোমার। এই দুটো যৌগকে আমরা বলবো পরস্পরের আলোকীয় আইসোমার। এই দুটো যৌগ হচ্ছে পরস্পরের আলোকীয় আইসোমার, মানে যেটা সিস হলো সেইটা দেখতে পাচ্ছি পরস্পরের আলোকীয় আইসোমার। এরপরে আমরা যদি এর আরেকটা আইসোমার আঁকি, যদি সিএলগুলোকে উল্টো দিকে দিয়ে দিই, সিএলগুলোকে যদি আমরা উল্টো দিকে দিয়ে দিই তাহলে একটা নতুন ঘটনা আমরা দেখতে পাবো। সিএলটাকে উল্টো দিকে দিয়ে দিয়েছি, এদিকে দিয়েছি NH3, এদিকে দিয়েছি NH3, আর এদিকে দিয়েছি EN। ঠিক আছে, ওপরে কিন্তু প্লাসটার জন্য একটুখানি প্লাসটা মাথায় রেখো, প্লাসটা একটু দিয়ে দিও। তাহলে এইটাকে আমরা যদি মিরর ইমেজ নিই, এর যদি মিরর ইমেজ নিই তাহলে কি জিনিস দেখতে পাবো আমরা? তাহলে এদিকে হয়ে গেল NH3, এদিকে হয়ে গেল NH3, এদিকে EN, আর এদিকে হয়ে গেল Cl। আমরা কিন্তু নন সুপার ইম্পসিবল পেলাম, কিন্তু তবুও এই যৌগটা কিন্তু আলোক নিষ্ক্রিয় যৌগ, এটা অপটিক্যালি অ্যাক্টিভ নয়।
ঠিক আছে, এটা কিন্তু নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পেয়েছি, তথাপি এটা কিন্তু আলোক সক্রিয় নয়, এটা আলোক নিষ্ক্রিয়। কেন? কারণ ক্লাস 11-এর অর্গ্যানিক কেমিস্ট্রিতে তোমরা পড়েছিলে, এখানে দেখো একটা প্রতিসাম্য তল রয়েছে। যে সমস্ত যৌগে এরকম প্রতিসাম্য তল থাকে, সেই সমস্ত যৌগে যতই নন সুপার ইম্পসিবল মিরর ইমেজ পাওয়া যাক, তারা আলোক নিষ্ক্রিয় হয়। প্রতিসাম্য তল মানে তুমি যদি এখানে একটা প্লেন, এখানে তুমি যদি একটা মনে করো মিরর কনসিডার করো, একটা যদি মিরর, যেমন আমি বলছি এই যে যৌগটা, যৌগর মাঝখান থেকে যদি আমরা কাটি, তাহলে দেখো ওপরের পোর্শন আর নিচের পোর্শনটা সেম। তেমনি আমি এই যৌগটা যদি মাঝখান থেকে মনে করি কেটে দিই, তাহলে দেখো ওপরের পোর্শন আর নিচের পোর্শনটা কিন্তু সেম। এখানেও NH3, এখানেও NH3, এখানে Cl, ঠিক তার উল্টো দিকে Cl, এখানে CH2NH2, এখানেও দেখো CH2NH2। তার মানে এখানে যদি মাঝখান থেকে আমি একটা আয়না চালাই, ঠিক ওপরের পোর্শনটাই নিচের পোর্শনে পড়ছে। এইটাকে আমরা বলা হচ্ছে যে এইখানে একটা সিমেট্রি আছে, এখানে একটা সিমেট্রি আছে, দুটোর মধ্যে মিল আছে, সিমেট্রি আছে। যেখানে এরকম সিমেট্রি থাকবে, সেই সমস্ত যৌগে যতই এরকম মিরর ইমেজ আসুক, নন সুপার ইম্পসিবল যৌগটা কিন্তু আলোক নিষ্ক্রিয় হবে। এটা একটা স্পেশাল টাইপের যৌগ, এটা একটু মনে রাখবে। তাহলে আমাদের আলোকীয় আইসোমারিজম আমাদের টোটালটা আজকে কমপ্লিট হয়ে গেল। এরপরের ক্লাসে আমরা পড়ব ভ্যালেন্স বন্ড থিওরি থেকে, মানে VBT থেকে আমরা বিভিন্ন যৌগের ব্যাখ্যামূলক কোশ্চেনগুলো পরের ক্লাসে করব।